ফিনান্সের অর্থসমূল্য অধ্যায় থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে সুন্দরভাবে, কিভাবে তোমরা সেই সৃজনশীল প্রশ্ন পরীক্ষার খাতায় সমাধান করবে কয়েক মিনিটের মধ্যে আমি শিখিয়ে দেব। এখানে একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি, তুমি যদি প্রশ্ন বুঝতে পারো এরপরে তুমি সমাধান খুব কম সময়ের মধ্যে করে ফেলতে পারবে। জনাব ফাহিম 4 লক্ষ টাকা 10 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। একটু বুঝো এখানে যে 4 লক্ষ টাকা সে ব্যাংকে জমা রাখতে চান, তার মানে তার হাতে 4 লক্ষ টাকা রয়েছে। এটা তাহলে কি মূল্য রয়েছে তার হাতে? বর্তমান মূল্য, বর্তমানে তার কাছে আছে। ওকে, আমরা একটা বিষয় পেলাম যে এখানে বর্তমান মূল্য রয়েছে আমাদের হাতে। পদ্মা ব্যাংক তাকে 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। একটু খেয়াল করবে, এই চক্রবৃদ্ধির বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। এখানে বার্ষিক চক্রবৃদ্ধি বলেছে এখানে, তো বার্ষিক চক্রবৃদ্ধি মানে বছরে একবার সুদ দেবে। তো এখানে চক্রবৃদ্ধির কথা উল্লেখ থাকলেও কিন্তু চক্রবৃদ্ধি যে এমটা রয়েছে সূত্রের মধ্যে সেটা আমরা এখানে আনবো না। কেন আনবো না? কারণ এখানে বার্ষিক বলেছে, তো বার্ষিক মানে বছরে একবার, আর বছরে একবার মানে এম এর মান 1, এক দেওয়া না দেওয়া এক কথা, তাই এটা নর্মাল সূত্র দিয়ে আমরা সমাধান করব। সুদ প্রদান করবে বলেছে। এরপরে বলেছে অন্যদিকে মেঘনা ব্যাংক তাকে 8% হারে মাসিক চক্রবৃদ্ধি অর্থাৎ 1 মাস পর পর সুদ দেবে, তাহলে 12 মাসে 12 বার সুদ দেবে। এখানে কিন্তু নর্মাল বা সাধারণ যে সূত্র রয়েছে সেটি দিয়ে সমাধান করা যাবে না, এখানে করতে হবে চক্রবৃদ্ধির যে সূত্র রয়েছে সেটি। তারপরে আসি আমরা সুদ প্রদানের প্রস্তাব দেয়। এরপরে ক নাম্বার প্রশ্ন বলেছে অর্থের বর্তমান মূল্য কি। এটা একটা থিওরি, অর্থাৎ তোমরা এই প্রশ্নগুলো শিখে নিতে পারবে বই থেকে, ফিনান্স বই অথবা গাইড থেকে। খ নাম্বারও সেম থিওরি প্রশ্ন, সাধারণ বার্ষিক বৃত্তি বলতে কি বোঝায়। আমি এগুলো আলোচনা করছি না, কারণ ভিডিওটি বড় না করে কম সময়ের মধ্যে আমি তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেখাই। এরপরে গ এবং গ নাম্বার প্রশ্ন দেখো, যেখানে আমাদের ম্যাথ থাকবে। ফিনান্সের প্রশ্নগুলো এরকমই হয়, ক এবং খ এর মধ্যে হচ্ছে থিওরি থেকে আসে এবং গ আর ঘ হচ্ছে অঙ্ক থেকে আসে। তো চলো আমরা দেখি গ নাম্বারে কি বলেছে। মেয়াদ শেষে ফাহিম পদ্মা ব্যাংক হতে কত টাকা পাবেন। ফাহিম যদি 4 লক্ষ টাকা ব্যাংকে আজকে জমা রাখে 10 বছর পর, মেয়াদ শেষে বলেছে না, তাহলে মেয়াদ শেষ হবে কখন? 10 বছর পরে। 10 বছর পরে সে পদ্মা ব্যাংক থেকে কত টাকা পাবেন। এটার দ্বারা কি বুঝতেছি আমরা? আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তাহলে আগে বুঝতে হবে যে আমাকে কি বর্তমান মূল্য বের করতে বলেছে নাকি ভবিষ্যৎ মূল্য বের করতে বলেছে, অথবা আমার হাতে কি বর্তমান মূল্যের টাকা রয়েছে নাকি ভবিষ্যৎ মূল্যের টাকা রয়েছে। এই বিষয়টা বুঝতে পারলে অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে। তো চলো এই অঙ্কটা আমরা সমাধান করি, যে দেখি ফাহিম পদ্মা ব্যাংক থেকে মেয়াদ শেষ হলে কত টাকা পাই। তো আমরা অঙ্কটা সমাধান করার জন্য আমরা এখানে লিখবো গ নাম্বার। তো আমি পরীক্ষার খাতায় কিভাবে সুন্দর ফর্মালি আনসারগুলো সমাধান করবে সেটা আমি দেখাচ্ছি। যে আমি প্রথমে লিখবো যে মেয়াদ শেষে ফাহিম পদ্মা ব্যাংক হতে কত টাকা পাবেন তা নির্ণয় করা হলো। তাহলে লিখি মেয়াদ শেষে ফাহিম পদ্মা ব্যাংক হতে কত টাকা পাবেন তা নির্ণয় করা হলো। ওকে, তো আমরা আমাদের যা যা সূত্রের মধ্যে লাগবে আমরা সেগুলো এখানে লিখে নিচ্ছি। এখানে আমার বর্তমান মূল্য লাগবে, যেহেতু আমি ভবিষ্যৎ মূল্য বের করব। বর্তমান মূল্য ফিবি ইকুয়াল 4 লক্ষ টাকা। তারপরে আমার লাগবে সুদের হার। সুদের হার কত পার্সেন্ট করে সুদ দেবে? 10%। সুদের হারকে আমরা বলি আই, অর্থাৎ পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, ইন্টারেস্ট রেট। সুদের হার 10% করে সুদ দেবে। 10%কে যদি আমরা ভাঙি, মনে রাখবে এই পার্সেন্টকে ভাঙতে হলে কি করতে হবে? যার সাথে পার্সেন্ট আছে তাকে 100 দিয়ে ভাগ দেবে। পার্সেন্টের জন্য 100, অর্থাৎ ক্যালকুলেটর মধ্যে কি করবে? প্রথমে 10 উঠাবে, তাকে ভাগ 100। এই 100টা কোত্থেকে আসছে? ওই যে পার্সেন্ট রয়েছে, তাই 10কে যখন আমরা 100 দিয়ে ভাগ দেব 0.1 আসবে। আমরা দশমিকের পরে 2 ঘর লেখার জন্য জাস্ট একটা নিচ থেকে 0 দেব, 0.10। এই 0টা আমরা নিচ থেকে দিতে পারবো। দশমিকের পরে 0 থাকলে সেটার কোনো ভ্যালু থাকে না, আশা করি সেটা তোমরা জানো। এরপরে আমার লাগতেছে, তো এটা চক্রবৃদ্ধির অঙ্ক নয়, এখানে বার্ষিক চক্রবৃদ্ধি দিবে বলেছে। চক্রবৃদ্ধির এখানে কাজ নেই, সেহেতু আমরা এম লাগবে না। এখন আমাদের লাগবে এন। এন মানে মেয়াদ, বছর। কত বছর? 10 বছর। তাহলে মেয়াদ হচ্ছে যে এন সমান 10 বছর, আর ওখানে আমরা 4 লক্ষ টাকা লিখি। এখন আমি বের করব কি? ভবিষ্যৎ মূল্য। তাহলে আমি লিখতে পারি এভাবে, যেহেতু পরীক্ষায় কিভাবে লিখবে সেটা আমি দেখাচ্ছি। ভবিষ্যৎ মূল্য এফবি
ইকুয়াল কত সেটা আমরা বের করব। তা আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র লিখব। এখন আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফবি ইকুয়াল, এখন আমি সূত্র লিখব। তাহলে সূত্রটা কি? সূত্রটা হলো ভিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এটা হলো ভবিষ্যৎ মূল্যের সাধারণ বা নর্মাল সূত্র, চক্রবৃদ্ধি নয়। আমার সবগুলো মান কিন্তু উপরে রয়েছে, আমি জাস্ট এখান থেকে মানগুলো নিয়ে বসাই দিব। ভিবি 4 লক্ষ টাকা, তারপরে ইন্টু 1 প্লাস আই হলো 0.10 এবং এন হলো 10 বছর 10। এখন এই কাজটা কিভাবে তোমরা করবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4 লক্ষটা লিখব, লেখার পরে এই 4 লক্ষটা আমার এটার সাথে কি আকার আছে? গুণ আকারে রয়েছে, কিছু নাই মানে এখানে ইন্টু আছে, তাই আমি গুণ চিহ্ন দিয়েছি এবং এই কাজটা আমি পুরোটা একসাথে করে নিব। তো দেখো ক্যালকুলেটরে সেটা কিভাবে করবে, এই 1 এর সাথে 0.10 যোগ করবে, তাহলে 1 প্লাস 0.10 করলাম, যা আসছে তার উপরে পাওয়ার, পাওয়ার কত আছে? 10। তো আশা করি আমরা ক্যালকুলেটরে পাওয়ার দিতে পারি, পাওয়ার দিয়ে 10 দিব। আমি যখন এটাকে এই কাজটা করলাম, এটার মান দাঁড়ালো আমার 2.5937। একটু খেয়াল করবে এই বিষয়টা, ফিনান্সের ক্ষেত্রে আমরা সব সময় উত্তর ছাড়া বাকি সব জায়গায় দশমিক আসলে দশমিকের পরে 4 ঘর নিব। এই যে আমি এখানে দেখো দশমিকের পরে 4 ঘর নিয়েছি, আর উত্তরের ক্ষেত্রে নিব 2 ঘর দশমিকের পরে। আশা করি বিষয়টা মাথায় থাকবে তোমাদের, যে ফিনান্সের ক্ষেত্রে আমরা দশমিক আসলে অন্যান্য সব ক্ষেত্রে দশমিকের পরে 4 ঘর নিব এবং উত্তরের ক্ষেত্রে 2 ঘর নিব। তো আমি 4 ঘর লিখেছি, আমার এখানে আসছে যে 2.5937, এর পরে ছিল আমার 4246। যেহেতু আমি পুরো লিখবো না, 4 ঘর লিখবো, আমি 7 পর্যন্ত নিয়েছি। কিন্তু এখানে একটা কথা আছে, এই যে 7 লিখলাম, 7 এর পর লেখার লাস্ট ডিজিট যেটা 7 লিখছি, তার আগে আমি দেখে নিব 7 এর পরে কত সংখ্যা রয়েছে। তো 7 এর পরে ছিল আমার 4, তাই আমি 7 বসিয়ে দিয়েছি। যদি সেটা 7 এর পরের সংখ্যাটা 5 অথবা তার উপরে থাকে, অর্থাৎ 5 অথবা তার উপরে 6 7 8 9 এরকম কিছু থাকে বা 5 থাকে, তখন আমরা লাস্ট যে ডিজিটটা লিখবো তার সাথে 1 যোগ করে দিব। যদি আমার এখানে 4 না থেকে 5 থাকতো কিংবা 6 থাকতো, আমি 7 কে 8 লিখতাম। আশা করি বিষয়টা বুঝছো। তো এখন কি করব, এরপরে এই 4 লক্ষর সাথে এটা গুণ করে দেব। তাহলে আমার ক্যালকুলেটর আগে থেকে মানটা আছে, তাই আমি আর ওটা তুলছি না, গুণ 4 লক্ষ। তাহলে গুণ করার পরে আমার রেজাল্ট আসলো 10,37,498.98। দশমিকের পরে নিবে আমি 2 ঘর, আমার এখানে ক্যালকুলেটর আসছিল 3 ঘর, যে 10,37,496.984 আমার যেহেতু 4 সেটা 5 অথবা 5-এর উপরে 9, তাই আমি 9-8 লিখছি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ এখন আমার প্রশ্ন অনুযায়ী মেয়াদ শেষে ফাহিম পদ্মা ব্যাংক হতে কত টাকা পাবেন? 10,37,496 টাকা। তো আমি এরপরে নিচে লিখে দেব যে মেয়াদ শেষে ফাহিম পদ্মা ব্যাংক থেকে 10,37,496 টাকা পাবেন। এটা লিখে দিলে আমার গ নাম্বার অঙ্ক শেষ। এইভাবে যদি তোমরা পরীক্ষার খাতায় করো, 3 এটা এই গ নাম্বারের অঙ্কটা হচ্ছে 3 দিতে হবে, 1 নাম্বারও কাটার কারো ক্ষমতা নেই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরের প্রশ্নটা আমরা পড়বো, কি বলেছে আমাদের, যে জনাব ফাহিমের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক? কোন ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক হবে? বিশ্লেষণ করো। তার মানে এইখানে যে 2টা ব্যাংক রয়েছে, 2টা ব্যাংকের মধ্যে আমি 4 লক্ষ টাকায় যে কোনো একটাতে বিনিয়োগ করব, এবং এখানের মধ্যে কোনটাতে বিনিয়োগ করা কিংবা ফাহিমের কোন ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক হবে সেটা কিভাবে বুঝবো? ফাহিমের হাতে 4 লক্ষ টাকা আছে, সে যদি পদ্মা ব্যাংকে রাখে, সে 10 বছর পরে পাবে যে 10,37,496 টাকা। এখন আরো একটা যে ব্যাংক রয়েছে মেঘনা ব্যাংক, সেই মেঘনা ব্যাংকে রাখলে কত টাকা পাবে সেটা যদি আমি বের করে নিই, তাহলে আমি বুঝতে পারবো তার জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। তাহলে এখন আমার কাজ কি? আমার কাজ হলো যে মেঘনা ব্যাংকে ফাহিম টাকা জমা রাখলে কত টাকা পাবে সেটা বের করে নেওয়া। সেম এভাবেই বের করব, শুধুমাত্র মেঘনা ব্যাংকের যে ডিটেলসগুলো দিয়েছে, সুদের হার, তারপরে মাসিক চক্রবৃদ্ধি
আর বাকি ফিবি তো 4 লক্ষ টাকাই এবং মেয়াদও 10 বছর, শুধুমাত্র সুদের হারটা চেঞ্জ হবে এবং এখানে মাসিক চক্রবৃদ্ধি বলার ফলে এখানে এম এর কাজটা আসবে, অর্থাৎ চক্রবৃদ্ধি সূত্র ব্যবহার করতে হবে। এই নর্মাল সূত্রের জায়গায় চক্রবৃদ্ধি সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে বোর্ডের জায়গার স্বল্পতার কারণে আমি এগুলো মুছে দিচ্ছি এবং কিছু কারসাজি করে নিচ্ছি, অর্থাৎ আমি যাতে সম্পূর্ণ লেখা লিখতে না হয় সেহেতু আমি এটা এগুলো সবগুলো মুছতেছি না। এই যে এখানে 10% জায়গায় আমি শুধুমাত্র যেহেতু আমার এখানে সুদ আছে 8%, সেহেতু আমি 8% লিখবো, বা এই 8%কে যখন আমি 100 দিয়ে ভাগ দেবো 8কে, তখন আসবে যে 0.08। তারপর মেয়াদ ঠিক থাকবে 10 বছর, ভবিষ্যৎ মূল্য কত সেটাও ঠিক থাকবে। এবং আমি এটা মুছে দিচ্ছি যেহেতু আমার এখানে চক্রবৃদ্ধি সূত্র ব্যবহার করতে হবে। এবং এখানে হবে যে মেয়াদ শেষে ফাহিম ফদ্দা ব্যাংকের জায়গায় হবে যে মেঘনা ব্যাংক। মেঘনা ব্যাংক থেকে কত টাকা পাবে তা নির্ণয় করা হলো, মেঘনা ব্যাংক। তারপরে আমরা দুইটার সাথে তুলনা করে বলতে পারবো যে ফাহিমের কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে। ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধির যে সূত্রটা সেটা আমরা অবশ্যই শিখে নিব। আমার আগের ভিডিওতে এই সকল সূত্র ওখানে দেওয়া আছে, পুরো অর্থের সমমূল্যে যা যা সূত্র লাগবে সবগুলো সুন্দর করে ওখানে আমি লিখে দেখিয়েছি, তোমরা চাইলে সেটা নোট করে নিতে পারবে। তো এই সূত্রটা হবে যে পিবি ইন্টু 1 প্লাস সেম আগের মতো, জাস্ট আই এর নিচে একটা এম হবে আর এন এর সাথে একটা এম গুণ হবে, ব্যাস এতটুকুই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে আমার এম এর মানটা আমার থেকে এখানে লিখতে হবে। তাহলে এম এর মানটা কত হচ্ছে যে মাসিক চক্রবৃদ্ধি বলেছে, অর্থাৎ 1 মাস পর পর সুদ দেবে, তার মানে বছরে 12 বার দেবে। যদি দ্বিমাসিক বলতো বা 2 মাস পর পর সুদ দিত তখন এম এর মানটা হতো 6, কেননা 2 মাস পর পর সুদ দিলে 1 বছরে 6 বার দেবে। তো এগুলো কি কি বলা থাকে, কয় মাস পর পর সুদ দেওয়া থাকে সেগুলো একটু বলে দিই আমি। এখানে মাসিক থাকতে পারে, দ্বিমাসিক থাকতে পারে। মাসিক হলে এম এর মান 12, দ্বিমাসিক হলে এম এর মান 6, ত্রৈমাসিক অর্থাৎ 3 মাস পর পর সুদ দিলে তখন এম এর মান হবে 4, 4 মাস পর পর সুদ দিলে হবে যে এম এর মান 3, এবং ষণ্মাসিক কিংবা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির কথা বলা থাকলে তখন এম এর মান হবে 2। এতটুকুই হয় মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, 4 মাস পর পর এবং ষণ্মাসিক, এই বিষয়গুলোই এম এর মধ্যে আসে। তাহলে আমাদের এখানে যেহেতু মাসিক চক্রবৃদ্ধি আছে, আমরা এখন এম এর মান লিখবো 12। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা, অথবা শুধুমাত্র চক্রবৃদ্ধির সংখ্যা লিখতে পারো, চক্রবৃদ্ধির সংখ্যা এম সমান 12 বার, 12 বার সুদ দেবে। আর কি লিখতে হবে যে ভবিষ্যৎ মূল্য ইকুয়াল কত। এখন আমরা সূত্রের মধ্যে মানগুলো বসাই দিব, আমাদের সবগুলো মান এখানে আছে। পিবি 4 লক্ষ টাকা, গুণাকার আছে তাই গুণ চিহ্ন দিব। 1 প্লাস আই এর মান হলো 0.08, এম এর মান হলো 12 এবং এন এর মান হলো 10 আর এম এর মান হলো 12। শুধুমাত্র আমি মানগুলো বসিয়েছি, এরপরে আবার 4 লক্ষ লিখবো, লেখার পরে গুণ চিহ্ন দিব, দেওয়ার পরে এই কাজগুলো কিভাবে করবে সেটা একটু মনোযোগ সহকারে দেখবে। অনেকে এই কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ে যাও। আগে আমার থেকে এখানে এই ভাগের কাজটা করে নিতে হবে। তাহলে কিভাবে কি উঠাবো ক্যালকুলেটারে, 0.08 ভাগ 12 দিলাম, যেটা আসলো তার সাথে 1 যোগ করব, যোগ 1। যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে শুধুমাত্র এইটুকুর রেজাল্ট, তার উপরে আবার পাওয়ার আছে। পাওয়ার কত, 10 গুণ 12, অর্থাৎ 10 আর 12 গুণ করলে 120। চাইলে তোমরা একসাথেও করতে পারো ক্যালকুলেটরে, আমি ভেঙে ভেঙে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তো আমরা এখন লিখব, এটা যা আসছে সেটা লিখব। আমার রেজাল্ট আসছে 1.006, এরপরেও আছে 6, তা আমি 6 না লিখে তার পরের সংখ্যাটা দেখব, দেখতে পাচ্ছি তার পরের সংখ্যাটাও 6। তাহলে আমি বলেছিলাম এরকম 5 অথবা 5-এর উপরে থাকলে যেটা লিখবো লাস্ট ডিজিট তার সাথে 1 যোগ করবো, তাহলে এখানে কত লিখবো 7, অর্থাৎ 7। তার উপরে এখন পাওয়ার 10 আর 12 গুণ করলে 120। এরপর আমি 4 লক্ষ টাকা লিখলাম, লেখার পরে গুণ দিব এবং এটাকে পাওয়ার করব। তাহলে 1.0067কে যদি আমি পাওয়ার 120 করি, আমার আসতেছে 2.2196। 6-এর পরের সংখ্যাটা আমার আবার 4, সেহেতু আমি এখানে আর 1 যোগ করলাম না, যেহেতু 5-এর নিচে আছে। তারপরে এবার 4 লক্ষর সাথে গুণ করে দেব, গুণ
4 লক্ষ। তাহলে গুণ করার পর আমার আসলো 8,87,856.09 টাকা। এবার দেখো তো, আমার আগে যে পদ্মা ব্যাংক ছিল সেখান থেকে 10 লক্ষ এবং আরো কিছু টাকা, অর্থাৎ 10 লক্ষ সামথিং টাকা আমি ফাহিম পেতো 10 বছর পরে কত টাকা জমা রেখে? 4 লক্ষ টাকা জমা রেখে। এখন মেঘনা ব্যাংক থেকে সেম 4 লক্ষ টাকা জমা রেখে সে পাচ্ছে কত? 8,87,856 টাকা। তার মানে সে 4 লক্ষ টাকা জমা রেখে পদ্মা ব্যাংক থেকে বেশি টাকা পাচ্ছে। তাহলে তোমাকে যেহেতু বলেছে জনাব ফাহিমের জন্য কোন ব্যাংকের টাকা জমা রাখা অধিক লাভজনক হবে, এটা তুমি সহজেই বুঝে যাচ্ছ যে ফাহিম যদি 4 লক্ষ টাকা পদ্মা ব্যাংকে রাখে তাহলে সে 10 লক্ষ টাকা থেকেও বেশি পাচ্ছে, আর মেঘনা ব্যাংকে রাখলে সে পাচ্ছে যে 8,87,856 টাকা। তাহলে তার জন্য কোনটা ভালো? পদ্মা ব্যাংক ভালো। তো কমেন্টটা কিভাবে সাজাই লিখবে যে জনাব ফাহিমের জন্য পদ্মা ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে, কারণ সে মেঘনা ব্যাংকের তুলনায় পদ্মা ব্যাংকে 10 লক্ষ যা পাইতো তার থেকে এই 8 লক্ষ এত টাকা বিয়োগ দিয়ে দেখিয়ে দিবে যে এত টাকা বেশি পাচ্ছে। আশা করি তোমরা এই সৃজনশীল অর্থের সমমূল্যের যে সৃজনশীলটা আমি দেখিয়েছি বুঝতে পেরেছ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।